আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, উত্তেজনা সবকিছুর মধ্যেই আমরা একটি সংবাদ দেখলাম যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা ৫টি বিমান ঘাঁটি তারা সচল করছেন। এই বিমান ঘাঁটিগুলো বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্যই মোটামুটি তারা সচল করছেন বলে অনেকেই ধারণা করছেন। এই জায়গায় আরও অনেক বিশ্লেষণ আছে। তবে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হঠাৎ করে একটি কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের যোগাযোগের সব চ্যানেল খোলা আছে। আমরা দেখছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের কোনো যোগাযোগ নাই। অথচ এই উপেন্দ্র দ্বিবেদী যে বক্তব্য দিয়েছেন সেই জায়গায় তিনি উল্লেখ করছেন যে বাংলাদেশের সেনাপ্রধান সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় সেনাবাহিনীর সাথে ভারতের একটি যথেষ্ট পরিমাণ যোগাযোগ আছে। এখন এই যে যোগাযোগ থাকা এটা দোষের কিছু না। বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, তার দেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা যোগাযোগ না রেখে সেনাবাহিনীর মধ্যকার যোগাযোগ রাখাটা কতটুকু যৌক্তিক, এবং এর সাথে সাথে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে তারা 5টি বিমান ঘাঁটি নতুনভাবে সচল করছেন। তবে এই যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে বক্তব্যটি দিয়েছেন সেই সংবাদপত্র থেকে যদি আমি কোট করি, তিনি বলছেন যে যে কোনো ভুল বুঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সব যোগাযোগ চ্যানেল খোলা আছে। মঙ্গলবার রাজধানীর নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখছেন বা দেখা হচ্ছে কিনা, ভারতের সেনাবাহিনী এই বিষয়টিকে কিভাবে দেখছেন তাকে জানতে চাওয়া হলে তার জবাবে ভারতের সেনাপ্রধান বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল আগামী 4 থেকে 5 মাসের জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার যেই উদ্যোগগুলো নিচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে এই উদ্যোগগুলো কি বাংলাদেশের বিপক্ষে যায়? যেই মানে কার্যক্রমগুলি অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে বা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা তো আর 4-5 মাসের জন্য না। এটা আমরা চাই যে এটা লং টাইম থাকুক, কিন্তু ভারত হয়তো মনে করছেন বা ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যেই যোগাযোগ হয়েছে সেই যোগাযোগ হয়তো বা তিনি আশ্বস্ত হয়েছেন যে এই যে উদ্যোগগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন অথবা যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা বা তাদের সাথে আলোচনা হয়েছে কিনা জানি না, তত তারা বুঝাতে চেয়েছেন ইউনূস সরকার যা উদ্যোগ নিচ্ছেন যা করছেন এটা 3-4 মাসের জন্য, তারপর আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে বা সেনাবাহিনী হয়তো বা বুঝিয়েছেন যে রাষ্ট্র ক্ষমতায় নতুন সরকার কেউ আসলে এই যে ঝামেলাগুলো আছে বা এই যে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির যে কার্যক্রম পাকিস্তানের সাথে নেওয়া হচ্ছে, তার্কির সাথে নেওয়া হচ্ছে এবং চায়নার সাথে অন্যান্য ক্ষেত্রে যে সৌদির সাথে নেওয়া হচ্ছে, এগুলো হয়তো বা সব বন্ধ হয়ে যাবে এমন হয়তো বা মানে কথাটা তার যে ভারতের সেনাপ্রধানের কথায় সেরকমই কিন্তু বোঝা যায়। তবে তিনি আরও বলছেন যে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ভারতের সেনাপ্রধান বলেন, দ্বিতীয় এই মুহূর্তে বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি যেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। মানে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, এটা ভালো। দুই দেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ হলে আরও ভালো, কিন্তু বাংলাদেশের যিনি সরকার প্রধান তার সাথে যদি ভারতের সরকার প্রধানের নিয়মিত যোগাযোগ থাকতো তাহলে হয়তো বা এখন যে উত্তেজনাটা আছে এটা অনেকটা প্রশমিত করা যেত। বাংলাদেশের পক্ষ থেকে এটার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু ভারত সেই উদ্যোগগুলো কোনো ক্রমেই মানে তারা নিতে চায় না এবং বাংলাদেশ সরকারের সাথে ভালো সম্পৃক্ত বজায় রাখতে চায় না। যাই হোক, তিনি বলেন এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।
তিনি এই যে আমরা তো ভারতের বিপক্ষে কোনো যুদ্ধ করতে চাই না। আমরা আমাদের নিজের সক্ষমতা বৃদ্ধি করতে চাই। আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে সেটা আমরা প্রতিহত করব। প্রতিহত করার জন্য যা, যা প্রয়োজন সেগুলো আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। ভারতের সেনাপ্রধান সেই কথাটি বলছেন। তো ইতিমধ্যে আপনারা আরেকটি সংবাদ দেখেছেন যে বাংলাদেশের যে ৪টি দিক ঘিরে ভারতের কিন্তু সেনাঘাঁটি তারা বা বিমান ঘাঁটি তারা সচল করছে। এই জায়গায় আমরা দেখছি যে বাংলাদেশের সীমান্তলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন কয়েকটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকার এই উদ্যোগের ফলে বাংলাদেশের ৩ দিকে ঘিরে অন্তত ৫টি বিমান গাড়ি অপারেশন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। দেখুন মানে এই যে বিমান ঘাঁটিগুলো তারা সচল করছে, এটা সচল করছে কেন? যে কোনো সময় অপারেশনে যেতে পারবেন সেই কারণে। তবে ভারতের বিভিন্ন সূত্র দাবি করছে যে আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এইসব বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করা হচ্ছে। তবে সামরিক কৌশল বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে মূল উদ্দেশ্য হলো ভারতের স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর নিরাপত্তা আরও জোরদার করা। এখন শিলিগুড়ি করিডোর বা এই যে চিকেন নেকের করিডোর, আমরা কি সেই জায়গায় আক্রমণ করেছি? আমরা কি বলেছি তোমাদের এই করিডোর আমরা বন্ধ করে দিব বা অন্য কিছু? আমরা তো কখনোই কিছু বলি না রে ভাই। তোরাই আমাদের দেশে এসে আক্রমণ চালাতে চাস, আমরা আমাদের দেশ দখল করে নিবি। তোদের দেশের রাজনীতিবিদরা যেই আকারে মানে আমাদের বাংলাদেশিদের তো তাদের দেশের লোকজন তো কোনো গুরুত্বই দেয় না, এবং কি যেই সমস্ত মানে অসভ্যতা করে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তারা কথা বলে। তো সেই জায়গায় আমরা তাদের সাথে উঠে পড়ে ঝগড়া করতে যাই না, বরঞ্চ তারাই এই ঝগড়া করার জন্য নানা সময় নানা অস্থিরতা তৈরি করছে। বাংলাদেশের একটি যেই আছে মানে বিমান ঘাঁটি, সেটাকে একটু সচল করতে চায়। এখন তারা 5টা সচল করছে, মানে তাদের ভয় বুঝছেন। মানে ওই যে আমরা আগেই জানি যে বাংলাদেশের একজন সোলজার মানে ভারতের 10 জন সোলজার। এখন এই 5টা বিমান ঘাঁটি তারা সচল করতে চেষ্টা করছে, মানে বাংলাদেশে একটা যেটা করতে চাচ্ছে সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য। যাই হোক, তো এখানে শিলিগুড়ি করিডোর নিয়ে যে উদ্যোগ, সেটাকে তারা বলছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ বা অত্যন্ত সরু একটি ভূখণ্ড। এমন এক সময় বিমান ঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগের কথা সামনে এলো যখন প্রতিবেশী বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে বিশ্লেষকরা মতামত দিচ্ছেন। এই প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নয়াদিল্লির আবারও মানে উদ্বেগ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কারণেই বিমান ঘাঁটি শিলিগুড়ি খুব কাছাকাছি অবস্থিত। দেখুন এই যে রংপুর বিভাগের আমাদের যে লালমনিরহাটের যে বিমান ঘাঁটিগুলো আছে, সেই বিমান ঘাঁটিটা আমরা সে আমাদের বাংলাদেশটা তো খুব বড় না, ছোট্ট একটা দেশ। সুতরাং সেই জায়গায় আমাদের বিশাল একটা জায়গা পড়ে আছে। আমরা সেই জায়গায় যদি আমাদের বিমান ঘাঁটি হয়, বিমান প্রশিক্ষণের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি। তার সাথে সাথে আমাদের সাথে যে চায়নার চুক্তি হচ্ছে, তার্কির চুক্তি হচ্ছে, আমাদের তো জায়গা লাগবে একটা ড্রোন বানাতে বা অন্যান্য অস্ত্র শস্ত্র আমাদের তৈরি করতে। সেই জন্য আমরা সেটা করছি, অথচ তারা সেটাকে নিরাপত্তা হুমকি দেখছে। এই সমস্ত বিষয় দেখে তারা এখন এই বাংলাদেশকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও মোটামুটি একটা থ্রেট দিচ্ছে। যাই হোক, এই সব কিছুর পরেও তারা যে জায়গায় এই তাদের যে বিমান ঘাঁটিগুলো সচল করছে, সেই জায়গায় যদি একটু তথ্যগুলো দেই, জলপাইগুড়ি, আমারবাড়ি ও পাঙ্গা এই জায়গায় একটি বিমান ঘাঁটি আছে, সেটা সচল করছে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট এবং মালদহের জালিয়া, আসামের ধুবড়ি, এই জায়গাগুলোতে তাদের বিমান ঘাঁটি এখন তারা সচল করছেন। যাই হোক, তো সব শেষে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকে অনেকে ভালো বলেন, খারাপ বলেন, একটা সময় আমরাও খারাপ বলেছি, কিন্তু তিনি যদি ভারতের সাথে যোগাযোগ রাখেন এবং বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো অক্ষুণ্ণ রেখে যদি ভারতের সাথে কথা বলেন, এবং হয়তোবা তিনি কথা বলার কারণেই হয়তো ভারতের সেনাপ্রধান যে কথাটি বলছেন যে বাংলাদেশের যে কার্যক্রম বর্তমানে নিচ্ছে, সেই জন্য ভারতের উদ্বেগ উৎকণ্ঠার কোনো বিষয় নেই। উপেন্দ্র দ্বিবেদী যে কথাটি বলেছেন, খারাপ বলেন নেই। আমরা আশা করি বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন, এবং ভারত বাংলাদেশকে হুমকি দামকি দেওয়ার জন্য এবং নির্বাচনে নানা ষড়যন্ত্র করার জন্য এখন যেই হামকি দামকির একটি অবস্থানে আছেন, হয়তো তারা চিন্তাভাবনা করছেন যে নতুন যদি কোনো সরকার আসে, সেই সরকারটাকে
প্রথমেই চাপে ফেলার জন্য এই বিমান ঘাঁটি করে একটি হুমকি ধামকির মধ্যে যদি বাংলাদেশকে রাখা যায়, তাহলে বাংলাদেশের নতুন সরকারটি এসে একটু টালমাটাল অবস্থায় পড়বে। সেই জায়গায় তারা খুব একটা সুবিধা করতে পারবে না, যে সুবিধাটা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়ে গেছেন। তবে আমি দৃঢ়ভাবে আশ্বাস বা বিশ্বাস করতে চাই যে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, এটা বিএনপি আসুক, জামাত আসুক, যেই দলই আসুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেই উদ্যোগগুলো নিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেই উদ্যোগগুলো তারা যথাযথভাবে পালন করবেন এবং সেই উদ্যোগ থেকে তারা ফিরে আসবেন না। যদি সেই উদ্যোগগুলো থেকে বাংলাদেশে আবার ফিরে আসেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন, সেটি যদি না করেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি, বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি সহ নানা যে কৌশলগত যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেগুলো কার্যকর করতেই হবে যদি ভারতের সাথে আমাদের যে মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোনো মর্যাদার বৃদ্ধিতে সম্পর্ক বজায় রাখতে হয়। যদি আমরা সেই জায়গা থেকে ফিরে আসি, তাহলে ভারত আবার সেই দাদাগিরি করবে এবং তারা যে অসভ্যতা সেটাই করবে। তো সর্বোপরি আবার বলি যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর যেই বক্তব্য, সেই জায়গায় সন্দেহ করে অনেক কিছু থাকলেও আমি সন্দেহ করছি না। আমি ভালো পজিটিভলি নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার সাথে যদি যোগাযোগ করে এবং তাকে যদি বুঝাতে পারে যে না, বাংলাদেশের প্রয়োজনে সব কিছু করছে, এই জায়গায় অন্য কিছু না। মিয়ানমার তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের গত 2 দিন আগে গুলি করছে তার সীমান্ত থেকে, সেই জায়গায় বাংলাদেশের মানুষ মৃত্যু হয়েছে। সুতরাং আমাদের নিরাপত্তা, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা আমাদের প্রয়োজনীয় শক্তিশালী করা দরকার। আমরা কেউ সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা ভারতের মতো অসভ্য কোনো জাতি নয়, অসভ্য কোনো রাষ্ট্র না, অসভ্য কোনো রাজনৈতিক দল বা নেতা আমাদের দেশে নাই। আমরা আমাদের নিজেদের মর্যাদাটা নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।